সুহাসিনী। আমাকে এই নামে আর ডাকবেন না সহ্য, একদমই ডাকবেন না। আপনি আমার মেয়েটাকে রক্ষা করলেন না, একবারও আমাদের কাছে আসলেন না সহ্য, আপনি বড় স্বার্থপর। সুহাসিনী। কথা বলবেন না, বের হয়ে যান, এক্ষুনি বের হয়ে যান। আমার মেয়ের বাবা হওয়ার কোনো যোগ্যতাই ছিল না আপনার, কাপুরুষ আপনি। স্বচ্ছ যে কাছে আসতে নিল ঠিক তখনই সুহা পাশে রাখা কাছের জগটা নিয়ে ছুঁড়ে মারল স্বচ্ছর কপাল বরাবর। সরে যান সহ্য, আমার আপনাকে সহ্য হচ্ছে না, চলে যান। রাহা এই নিয়ে বোনের কাছে যাওয়ার চেষ্টা চালিয়েছে বহুবার, কিন্তু প্রতিবারই সুহা তাকে চিৎকার চেঁচামেচি করে বের করে দিয়েছে ঘর থেকে। অবশেষে যখন কান্না মুখে সে বসার ঘরে এসে বসলো, ঠিক তখনই তার পাশে বসলো সাদ। সান্ত্বনা দেওয়ার চেষ্টা চালিয়ে যেই কিছু বলতে যাবে তখনই সামনে এলো রোহান। শার্টের হাতা গুটিয়ে একদম রাহার শরীর ঘেঁষিয়েই বসলো সে। অতঃপর এক গ্লাস পানি বইয়ের দিকে এগিয়ে রেখে মাথায় হাত বুলিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে নবনী, কান্না করবে না একদম। সুহা স্বাভাবিক হয়ে যাবে, নাও পানিটা শেষ করো। সাদ তাকালো কি ভীষণ নরম দৃষ্টিতে। গভীর দীর্ঘশ্বাস ফেলে বুঝে নিল তার প্রেয়সী ভালো আছে। যে পুরুষটির নামে তাকে লেখা হয়েছে সে পুরুষটি সত্যিই উত্তম। সাদ উঠে দাঁড়ায়। কয়েক পলক রাহার কান্না মাখা মুখটার দিকে তাকাতেই রোহান দ্রুত বলে, আপনি বরং অন্য কাউকে সান্ত্বনা দিন সাদ, নবনীকে সামলানোর জন্য আমি আছি। আই থিঙ্ক আমি ওকে সামলাতে পারবো, আপনার প্রয়োজন হবে না। সাদ থমথমে মুখ নিয়ে অপমানিত বোধ করল। মাথা নাড়িয়ে দ্রুতই পা চালালো সে। বুক চিনচিন করছে, বা পাশটা কেমন যেন ব্যথা করছে, যন্ত্রণার ব্যথা। সাদ ছাদে যায়। পকেট থেকে একটা সিগারেট জ্বালিয়ে মুখে পড়তেই পেছন থেকে সিয়া বলে ওঠে, কষ্ট হচ্ছে সাদ ভাইয়া? প্রায় মাস দিনেক পেরিয়ে গেল চোখের পলকেই। আবির ছুটির খোঁজ পেল না, কেউ বললই না তাকে। ছোটনকে এত করে বুঝিয়ে শুনিয়েও লাভ হয়নি, উত্তর দেয়নি তাকে। বরং ছোটনটাও আজ 3 মাস হলো লাত পাত্তা বোধ হয়। একবার শুনেছে সে নাকি বন্ধুদের সাথে ট্যুরে ঘোরাঘুরি করছে। আমির বিশ্বাস করে না। 3 মাস যাবৎ কে ঘোরাঘুরি করে? হয়তো ছোটনি ওর সামনে পড়ে না, ইচ্ছে করে লুকিয়ে থাকে, হয়তো জিজ্ঞেস করবে বলে। আমি দীর্ঘশ্বাস ফেলে রাতের আধারে বসে থাকে ছাদের এক কোনায়। আবিরের চুলগুলো এলোমেলো কিছুটা বড় হয়ে কপালে ঠেকেছে। হাতের আঙ্গুলে গুজে রাখা সিগারেটের ধূসর ধোয়া মধ্যরাতের যন্ত্রণারই বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বোধ হয়। আবির যখন ছাদে দাঁড়িয়ে আনমনে সিগারেট ফুঁকছে আর ছুটির কথা ভাবছে, ঠিক তখনই দেখা গেল ছুটিদের ছাদে এসে দাঁড়িয়েছে ছোটনের মতোই একটা ছায়া। আবির ভ্রু কুচকায়। ছোটন তো বাইরে, তাহলে ভার গলায় জিজ্ঞেস করলো, ছোটন নাকি? ছোটন এগিয়ে এলো। সে যে বাসাতেই আছে, কোথাও যায়নি, এটা মূলত আর লুকানোর প্রয়োজন বোধ করল না। কারণ আবির যে হারে প্রতিটা রাতে ছাদে এসে নির্ঘুম কাটিয়ে সিগারেট ফুঁকছে, এই তথ্য ছুটিকে দেওয়ার পর ছুটি রেগে আগুন হয়ে আছে আবিরের উপরই। ছোটনকে বারবার করে বলে পাঠিয়েছে এই লোক আবার সিগারেট ধরলে সোজা ছাদ থেকে ফেলে দিতে। ছোটন অবশ্য গত 1 সপ্তাহ যাবত এই দুঃসাহসী কাজ সম্পাদন করার চেষ্টা চালিয়েও পারেনি। এই যেমন এখনো ছুটি ফোন কলে আছে। ছোটন ফোনটা হাতে নিয়েই ছাদে এসেছে। বোনকে দেখিয়েছেও আবিরের কার্যকলাপ। এই পর্যায়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে হেসে বলল, প্রতিদিন রাত 12টা থেকে 4টা অবধি এত সিগারেট টেনে কি বোঝাতে চান ভাই? আমার বোনের কথা ভেবে নিজের শরীরের 12টা নিজেই বাজাচ্ছেন এটা। আবির ঘাড় কাত করে তাকায়। তখনও সিগারেটে শুক টান দিয়ে ধোঁয়া ছাড়ার ব্যস্ত সে। বলে, তোর আপু তো ছেড়ে চলেই গেছে, এক প্রকার ছাড়াছাড়ির মতোই তো আছে। বল, তোর শরীরে 12টা বাজে অথবা 13টা, তোর আপুর কোনো ক্ষতি হবে না এতে। কথাটা শোনা মাত্রই ফোন কলে ঘাপটি মেরে থাকা ছুটি ফুঁসে ওঠে। রাগে নাক ফুলায় সে। ইচ্ছে হয় আবিরকে কিছু বলে বসতে, কিন্তু উপায় নেই। ফলস্বরূপ কলই রেখে দিল সে। এবার ছোটনি বলল, ছাড়াছাড়ির মতো থাকা আর ছাড়াছাড়ি একই কথা না, নিজের এভাবে অযত্ন না করলেও তো হয়। আবির সিগারেট ফেলল। জ্বলন্ত সিগারেটের অংশটাকে পা দিয়ে পিষে ফেলতে ফেলতে তাচ্ছিল্য করে বলে ওঠে, বাদ দে, তুই তো তোর আপুর সাথে আর কথা বলে দিবি না, তাই না? আপুই আপনার সাথে কথা বলবে না। আবির হাসে। কত উন্নতি না ছুটিটার। যে ছুটি তার সাথে কথা বলতে মরিয়া হয়ে থাকতো, সে ছুটি আজকাল তাকে এড়িয়ে চলে। তার সাথে কথা হোক এটা ছুটি চাই না আজকাল।
সময় কত অদ্ভুত, সময় সত্যি মানুষের পরিবর্তন করে, সঙ্গে মানুষের অনুভূতিকেও। আবির তাচ্ছিল্য নিয়ে হাসে। এক লাফে ছুটিদের ছাদটায় পৌঁছে ছোটন ঘাড়ে হাত রাখলো, বলে, ভালো তো। তোর আব্বুকে বলিস আমি মরে গেলে একবার দেখে যেতে, নাকি মরে গেলেও দাম দেখাবে এমন? আপু এতটা স্বার্থপর নয়। তা তো দেখতে পাচ্ছে। নিজের দাম দেখাতে আমাকে উনি ভুলে যেতে দুবার ভাবেননি। সেলফিশ। কথাগুলো বলেই অন্যদিকে ফিরে চাইল সে। কিয়ৎক্ষণ চুপ থেকে কিছু ভাবলো, অতঃপর ছোটনের দিকে চেয়ে ক্রূর হাসি সে, ঠোঁট ভাকিয়ে হেসে ডাকে, ছোটন। ছোটন জবাব দেয়। আমি প্রায় সঙ্গে সঙ্গে ঘাট ঝুঁকিয়ে হেসে বলে, তোকে কিডন্যাপ করে নিলে দোষ দিবে না তো আমায়? কিংবা জোর জবরদস্তি করলে? ছোটন বুঝে ওঠে না, বোকার মতো জিজ্ঞেস করে। মানে? আবির আরো শক্ত করে ঝেঁকে ধরে ছোটনটাকে, একদম ঝেঁকে ধরে কাঁধে হাত রেখেছে যেন, বলে, তোর ফোনে নিশ্চয়ই ছুটির সাথে কন্ট্যাক্ট করার কোনো ওয়ে থাকবে। তুই তোর সাথে যোগাযোগ রাখছিস নিয়মিত, তাই না? আব কথাটা সম্পন্ন হওয়ার আগে আবির ছোটনকে ছাদ থেকে ঠেলে ধরে কিছুটা, যেন আরেকটু ধাক্কা দিলেই ছোটন সোজা বিল্ডিং এ নিচে পড়বে। ছোটন ভয় পায়, কোনোভাবে বলে, আপনি আবির ভাই? তোর আব্বুকে কল করে কথা বলতে বল, নয়তো সোজা নিচে ফেলে দেবো। ছোটন, তুই কি নিচে যেতে চাস? ছোটন শুকনো ঢোক গিলে, ততক্ষণে কোনো রকমে মাথা নাড়ায় সে। আবির তারা দেখিয়ে বলে, এবার তাড়াতাড়ি ছুটে কি কল দে, নলে সোজা ধাক্কা দিয়ে ফেলে দেবো। দিচ্ছি আবির ভাই। অতঃপর ছোটন করে সোজা হয়ে দাঁড় করায় আবির। অপেক্ষায় থাকে ছুটি কখন কল তুলবে। অবশেষে ছুটি যখন কল তুলল, ভিডিও কলের ফোন স্ক্রিনে সে চেয়ে থাকে। ছুটির চোখে চশমা, কাঁধ অব্দি চুলগুলো ছেড়ে দেওয়া। ছুটি কি চুল কেটেছে? ছুটি কি চুল কেটেছে, ছোট করেছে, কোন প্রয়োজনে? আবির তাকিয়ে দেখে, নাকে নাকফুলটা জল জল করছে, দেখতে সুন্দর লাগছে মেয়েটাকে। আবিরকে অবশ্য দেখা যাচ্ছে না, ফলস্বরূপ ছুটি রেগে মেগেই বলে ফেলল, বলেছিস ওই বেয়াদব লোককে সিগারেট আর না ফুঁকতে? এভাবে রাত জেগে সিগারেট ফুঁকে শরীরের 12টা বাজাচ্ছে কেন? কোন প্রয়োজনে? আবার বলছে তোর বোনের কিছু হবে না। এই লোক পেয়েছে কি আসলে? আবির শুনে লুকিয়ে লুকিয়ে তাহলে এখন তাকে পর্যবেক্ষণ করা হয়। এখন যেটা সে এতকাল ফলো করতো সেটাই তার উপরে অ্যাপ্লাই করা হচ্ছে। বাহ, ভালো তো। সে হাসে, আড়ালে খবর রাখলেও ধরা যে পড়ে গেছে, এটা আবিরের ভালো লাগছে। এতকালের সমস্ত রাগ তার এক মুহূর্তেই হাসিতে পরিণত হয়েছে। ছুটি আবারও বলল, কি হলো, কথা বলিস না কেন? তোরে যে দেশে রেখে আসছি, কোন কারণে? সঠিক কাজই যদি না করতে পারিস তাহলে তুই কিসের ভাই আমার? ওই লোক এখন কোথায়? কি করছেন উনি? আবারও সিগারেট ফুঁকছে কিনা বল। ছোটর উত্তর করে না, একবার ঘাড় ফিরে শুধু আবিরের দিকে তাকায়, আবার ফোনের স্ক্রিনে তাকায়। আবির হাসে শুধু। ছুটি ফের বলে, যদি সিগারেটে ফুঁকে থাকে তাহলে প্লিজ সিগারেটের জ্বলন্ত দিকটা চেপে ধরো না ঠোঁটে। বেয়াদব পুরুষ মানুষ কোথাকার। আমি এই পুরুষ মানুষ জীবনেও চাই না। আবির হাসে এবারেও। বিনিময়ে ছোটনের হাত থেকে ফোনটা নিজের হাতে নিয়ে ফোনের স্ক্রিনে তাকায়। বাচ্চা মতো চেহারার মেয়েটার দিকে তাকিয়ে বাঁকা হেসে উত্তর করে সে, কিন্তু আপনাকে না চাইলেই পুরুষ মানুষকে চাইতে হবে ম্যাম। আপনার জন্য এই পৃথিবীতে শুধু এই পুরুষ মানুষটি বরাদ্দকৃত আছে, বুঝলেন? সোহা নীরবে বসে আছে ছাদের এক কোণে, হাতে তার বেলি ফুলের একটা মালা জড়ানো, যা কিছুটা সময় আগে স্বচ্ছই যত্ন সমেত পরিয়ে দিয়েছে তার হাতে। স্বচ্ছ মিনিট দুয়েকের জন্য বাসায় গেল, ঠিক তবে তার একটু পরে আবার হাতে 2 মগ কফি নিয়ে ফিরে এলো ছাদে। সোহাকে একইভাবে নীরব হয়ে বসে থাকতে দেখে সে পা বাড়িয়ে সোহার কাছে গেল, গলা ঝাড়লো কিঞ্চিত যাতে সোহা তার দিকে তাকায়। অথচ সোহা তাকালো না, স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলেই তার পাশে বসলো। একটা কফির মগ তার হাতে রেখে অন্যটা সোহার দিকে এগিয়ে দিয়ে বলে, কফি সুহাসিনী। সোহা পাশ ফিরে চাইলো এবারে। এক হাতে স্বচ্ছর হাত থেকে কফির মগটা নিয়ে নীরবে চুমুক বসালো, এমনভাবে নিল যেন স্বচ্ছর হাতের সাথে তার হাতের এটুকু স্পর্শ না লাগে। এমনকি স্বচ্ছর সাথে একটা বাক্যও ব্যয় করলো না সে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে, কণ্ঠ রোধ হয়ে আসে তার। এক পলকে তাকিয়ে থাকে নিজের সামনে বসে থাকা নারীটির দিকে। চুলগুলো এলোমেলো, মুখ চোখে ফুলো ভাব। এক দৃষ্টিতে অনেকটা সময় তাকিয়ে থেকে সে রুদ্ধস্বরে বলে,
আমার শাস্তির মেয়াদকাল কি কখনোই শেষ হবে না সুহাসিনী? আর পারছি না এই দীর্ঘ সময়ের শাস্তি মেনে নিতে। আর যে অপেক্ষা করা যায় না, আর সত্যি সহ্য হয় না এই নীরব সুহাসিনীকে। সুহা কিঞ্চিত ভ্রু বাঁকায়, সচর দিকে ফিরে চেয়ে পুনরায় কফির মগে চুমুক বসানোর মনোযোগ দেয় সে। শান্ত স্বরে বলে, সহ্য না হলে মুক্তি দিয়ে দিন, গুড সলিউশন। এটা সম্ভব না। তাহলে আমার মেয়েকে এনে দিন। স্বচ্ছ এই কয়েক মাসে এই একটা কথাই বারবার বুঝিয়ে আসছে, অথচ সুহা মানলে তো, বলল, আমাদের মেয়ে আর পৃথিবীতে নেই সুহাসিনী। কথাটা বলার সঙ্গে সঙ্গেই সুহা টলমল করা চোখ নিয়ে তাকায়, বলে, কি করে থাকবো? আপনি তো সেদিন আসলেন না তাকে বাঁচাতে, চেষ্টা করলেন না তো একটা বারও। সুহাসিনী। সুহার চোখ বেয়ে ততক্ষণে পানি গড়িয়ে পড়ে। সুধায়, আমার বুকে যন্ত্রণা হচ্ছে সহ্য, কি ভীষণ কষ্ট হচ্ছে। স্বচ্ছ এগিয়ে বসে, সুহার দিকে যে হাত বাড়িয়ে আগলে নেবে, সুহা ছিটকে দূরে সরে যায়। শোধায়, না না, আমায় ধরবেন না সহ্য, ধরবেন না, আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি। এইটুকু বলতেই কাঁদতে কাঁদতে মেয়েটা দ্রুত উঠে বসে। মুহূর্তেই এক দূরে ছুটে যেতে লাগে ছাদ ছেড়ে। স্বচ্ছ সেদিক পানে তাকিয়ে চোখ বুঝে ফেলে, এক হাতে কফির মগটা ছুঁড়ে ফেলে অদূরে। অতঃপর আকাশের পানে তাকিয়ে তীব্র হতাশা আর আফসোস নিয়ে বলে ওঠে, আমি তার চোখে এতটা নিষ্প্রিয়তা, এতটা ঘৃণা কখনো দেখতে চাইনি বিধাতা। তবু কেন আমার ক্ষেত্রেই তার চোখে এত নিষ্প্রিয়তা দেখতে হচ্ছে, এত ঘৃণা কেন দেখতে হচ্ছে বিধাতা? ছুটের পাশে ভিডিও কলে আরো দুজন যুবতী ও একজন যুবক উৎসুক হয়ে আবিরকে দেখছিল। আবির তা দেখে ভ্রু কুঁচকায়। ঠিক তখনই ছুটির পাশে থাকা যুবকটি বেশ গদগদ স্বরে বলে ওঠে, হে ব্রো, আই এম আলভি, ছুটিস ফ্রেন্ড। ছুটি আকস্মিক কথাটা শুনে একবার আলভির দিকে তাকায়। পর মুহূর্তেই সেও বেশ হেসে হেসে উত্তর করে ওঠে, আবির ভাই, মিট মাই ভিএফ আলভি। প্রায় সঙ্গে সঙ্গেই ছুটির সাথে সেই পুরুষালী মুখটা আবির ভালো করে পরখ করে দেখে। ছেলেটা সাদা ধবধবে, চুল আর চোখ দেখে আন্দাজ করতে পারে ছেলেটা সে দেশের বাসিন্দা। আবির সুচালো চাহনিতেই তাকিয়ে পরখ করল, পর মুহূর্তেই চাপা হেসে বলল, আমি জেলাস ফিল করছি না ছুটি। তারপর বলুন, ভ্যাকেশনে ট্যাকেশনে দেশে ফিরবেন তো নাকি? আর কবে আপনার দর্শন পেতে পারি? আপনার কেন মনে হলো আপনাকে জেলাস ফিল করাতে আমি তাকে বিএফ পরিচয় দিচ্ছি? আমরা সত্যি রিলেশনে আছি মাস 3 হলো। বিশ্বাস না হলে তার গলায় লাভ বাইট দেখুন। আবির তাকায়, ছেলেটার গলায় সত্যি লালচে দাগ। পর মুহূর্তেই ছুটির গলায় তাকায় সে, না, ছুটির গলায় তো তেমন কোনো দাগ নেই। আবির বিপরীতে বেশ কনফিডেন্স নিয়ে উত্তর করে, একজনের সাথে প্রেমে জড়িয়েছিস, অথচ আগ্রহ এখন আমতে। আমি সিগারেট টানছি কেন এ নিয়ে রাগের সীমা নেই। ওদিকে বয়ফ্রেন্ডের গলায় লাভ বাইট। বোকা পেয়েছিস আমায়? এটাই সত্যি। আমি তোর মতো বোকা নেই, যা ইচ্ছে তা ভেবে নিয়ে দূরে সরে যাব। ভুল বুঝে নেব 1 সেকেন্ডে ছুটি। আমি তো বোকা, তাই বলে আপনার মতো নির্দয় স্বার্থপর একটা মানুষকে ভালোবেসেছিলাম। আমাকে ব্যাখ্যা দেওয়ার সুযোগটা দেওয়া হলো কখন? যদি শুধু নিজে নিজে সব ভেবে নিয়ে চলে যাওয়া হয়, এই ক্ষেত্রে আমার কিছু করার ছিল? তবুও তো আমি ফোনে বোঝাতে চেয়েছিলাম এলিজা আমার কেউ না। তুই বিশ্বাস করিস নি? এই জন্য ভেবেছিলাম সরাসরি সবটা বল, সরাসরি সব মিটিয়ে নেব। কিন্তু হলো কি, এসে দেখলাম আপনি তার আগে চলে গেছেন। আবির ভাই, আমি আর আপনার সম্মুখীন হতে চাই না। আপনি কেন আমার সাথে যোগাযোগ করতে চাইছেন বলুন? আমাকে কি একটুও ভালো থাকতে দেবেন না? আবির কিয়ৎক্ষণ চুপ মেরে থাকে, কপালে রগ ফুলে উঠে ওই ছেলেটার, বলে, ভেবে বলছে সেসব? আমি মরে গেলে অবশ্যই তোকে আর আমার সম্মুখীন হতে হবে না। কেন যে মরলাম না এখন বলতো? মরলে তো তোর বড্ড সুবিধা হতো। ইমোশনাল ব্ল্যাকমেল করছেন আবির ভাই? মোটেই না। তোর পাশে জনকে দেন, বেচারা গলার লাভ বাইট দিয়ে অনেকক্ষণ যাবত তাকিয়ে আছে। হে ব্রাদার, কেমন আছেন? প্রথমে যে হারে সালাম দিলেন মনে হচ্ছে ভদ্র ঘরের ছেলে, কিন্তু অন্যের বউরে প্রেমিকা হিসেবে চাইতে লজ্জা করে নাই? ব্রো, আপনি বোধহয়... পুরো কথাটা বলা হলো না, তার আগে আবির ঠোঁট বাঁকিয়ে বলল, মিথ্যে বললো নাকি ছুটি? আপনি ওর বয়ফ্রেন্ড নন? অবশ্য আপনাকে দেখে এতটা ভদ্র মনে হচ্ছে যে আমি নিশ্চিত আপনি কোনো ছেলের ওয়াইফকে গার্লফ্রেন্ড হিসেবে মেনে নেবেন, তাই না ব্রো?
কথাটা বলার প্রায় সঙ্গে সঙ্গেই ছুটে উত্তর করলো। আপনি যদি বিবাহিত অবস্থায় অন্য একটা মেয়েকে নিজের রুমে থাকার অনুমতি দিতে পারেন, সেখানে একটা বিবাহিত মেয়েকে গার্লফ্রেন্ড হিসেবে গ্রহণ করতে পারবে না, বলুন? আবির দাঁতে দাঁত চাপে। এই মেয়েটাকে এত বলেও বোঝানো যায় না, যা নিজে ভেবে নেয় তাই। আবির দাঁতে দাঁত চেপে বলে, অবশ্যই পারবে, কিন্তু আবিরের বউকে পারবে না, বুঝলে? আমিরের হাতে তখন জ্বলন্ত সিগারেট, দৃষ্টি শূন্যে। আকাশ তখন অন্ধকার। আবির দীর্ঘশ্বাস ছাড়ে। বুকের ভেতর ভার লাগে তার, যন্ত্রণা হয়, শূন্য লাগে। আবির নিকোটিনের ধূসর ধোঁয়াগুলো মুখ দিয়ে উড়িয়ে বলে, তোর বোন তাহলে প্রেম ভালোবাসা চিনতে শিখেছে? ভেরি গুড। ছোটন মনোযোগ দিয়ে দেখছিল আবিরকে। এতক্ষণ যাবৎ একটানা দেখে যাচ্ছে, অতঃপর বলে, আবির ভাই আপুর সাথে যোগাযোগ করেনি কেন এতগুলো মাস? আমার তো মনে হয় আপনি সত্যি আপুকে অনেকটা ভালোবাসেন, তাহলে এত অবহেলা ছিল কেন আবির ভাই? আমি শান্ত দৃষ্টিতে তাকাই। শান্ত স্বরে ছোটনের দিকে চেয়ে উত্তর করে, হসপিটালাইজ ছিলাম ছোটন, ঘুমাচ্ছিলাম। তোর অপর সাথে যোগাযোগ করতাম কি করে বল? নিজের সে অ্যাবিলিটি ছিল তখন। ছোটন বিস্ময় নিয়ে তখন বলে, হসপিটালাইজড? বিশ্বাস হচ্ছে না, না? এর জন্য সব রিপোর্ট হতে সব কাগজপত্র সবই সাথে এনেছিলাম, যাতে তোর আপুর সামনে সব হাজির করতে পারে। আপু তোমার যথেষ্ট বিশ্বাস করে আবির ভাই, তুমি বলেই দেখতে একবার। বিয়ে তো বেশ কয় মাস পার হলো, তা বাচ্চা কাচ্চার বিষয় ভেবেছ? রাহা তখন সোফায় বসা। কথাটা এক প্রতিবেশী বলল। রাহা তখন মুখ কাচুমাচু করে কোনো একটা উত্তর দিয়ে এলো কেবল। আসলেই সে বাচ্চা খুব ভালোবাসে। যদি এতদিনে স্বামীর ভালোবাসা পাওয়া হতো, তবে সে নিশ্চয়ই বাচ্চা কাচ্চার প্ল্যান করে ফেলতো। বাচ্চা ভীষণ ভালোবাসে যে সে। এই যেমন আজ দুপুরেও রাস্তায় একটা ছেলেকে সে প্রচুর আদর করেছে, খেলেছে। রোহান বসে আছে ব্যালকনিতে। আজ অফিস থেকে ফেরার পথেই সাদের সাথে দেখা হয়েছিল। সম্ভবত টিউশন করে ফিরছে সাদ। রাহার কথাও জিজ্ঞেস করলো বেশ কৌতূহল নিয়ে, আর এই জিজ্ঞেস করাটাই রোহান নিতে পারল না। এক মনে এক ধ্যানে কি যেন ভেবে চলেছে সে এই নিয়ে। রাহা বাচ্চার কথা ভাবতে ভাবতে রোহানকে মনোযোগ দিয়ে এতক্ষণ যাবৎ দেখে চলছিল, কিন্তু আচমকাই রোহান ফিরে তাকাতে সে নজর সরালো। রোহান রুচিয়ে শুধায়, এভাবে ড্যাব ড্যাব করে পর্যবেক্ষণ করার কারণ? রাহা এবার এগিয়ে আসে, মৃদু হেসে জবাব দেয়, ভাবছি একটা বাচ্চা নেব। কি? আজ রাস্তায় একটা বাচ্চা দেখেছি, দেখতে ভীষণ মিষ্টি সে। ওরকম একটা বাচ্চা আমার থাকলে জীবনে আর কোনো দুঃখই থাকতো না। তো বাচ্চা দত্তক নিবে এখন? মেয়ে হয়েছি, মা হওয়ার ক্ষমতা কি আমার নেই যে দত্তক নিব? মা হওয়ার ক্ষমতা থাকলেই মা হতে পারবে নাকি? অবশ্যই পারবো। আপনি আছেন না? কি? মানুষ কার বাচ্চা গর্ভে ধারণ করে? কার? বরের। এটা কি আমি জানি না? আমার বরটা কে? মিস্টার রোহান ফারাবি। আপনি নিশ্চয়ই। তাহলে আমি আপনার বাচ্চাই তো গর্ভে ধারণ করব, তাই না? আর আপনি এটা অস্বীকার করবেন না যে আপনিও নিশ্চয়ই বাচ্চা চান। রোহান চুপ থাকে। আসলেই যে সে বাচ্চা অপছন্দ করে এমন নয়, সেও চায় তার একটা সংসার হোক, ফুটফুটে সন্তান থাক। রোহান উত্তর না দিয়ে প্রসঙ্গ পাল্টাতে দ্রুত বলে, হুট করে বাচ্চার ভূত মাথায় চাপলো কেন? নবনী, তোমার প্রাক্তন প্রেমিক কি বাচ্চা নিয়ে কিছু বলেছে নাকি আজ? রাহার সুন্দর আলোচনায় এমন একটা কথা পছন্দ হলো না। তাতে দাঁত চেপে শুধালো, আমার কোনো প্রাক্তন প্রেমিক নেই। যে ছিল সে আমার শুভাকাঙ্ক্ষী। আর আপনার কথা অনুযায়ী সে যদি কিছু বলেও থাকে, তবে তার কথা মতে নিশ্চয়ই আমি বাচ্চা নিতে পাগল হব না। রোহান এই পর্যায়ে আড়ালে হাসে রাহার কথা শুনে, বিড়বিড় করে শুধায়, এখনো কিছুই হয়ে উঠলো না, আর উনি একেবারে বাচ্চা নিয়ে নিচ্ছেন? কথাগুলো বিড়বিড় করেই বলল রোহান। রাহা শুনল না, তবে হঠাৎই রাহা প্রশ্ন ছুড়ল, আপুকে খুব ভালোবাসেন তাই না মিস্টার রোহান ফারাবি? এর উত্তরটা তো অজানা নয়। হঠাৎ জিজ্ঞেস করার কারণ কি নবনী? অন্য কাউকে কখনো ভালোবাসতে পারবেন কি? কিছু নয়। এতক্ষণ আকাশ পানে তাকিয়ে কি ভাবছিলেন? রোহান এবারে হাসে। মেয়েটা যে একটু হলেও তার প্রতি দুর্বল, এইটুকু সে মাস কয়েকে বুঝতে পেরেছে ঠিকই, তাই তো হেসে বলে, ভাবছি অন্যের বউয়ের পিছনে ঘুরে ঘুরে তাকে জ্বালানোর মাসুল এখন আমিও পাচ্ছি। আমার বউয়ের পিছনেও কেউ ঘুরে, এটা আমি মানতে পারছি না সহজ সরলভাবে এখনো। এই প্রথম এভাবে আমার বউ সম্বোধনটা পেয়ে রাহা মাথা নিচু করে।
ফর্সা মুখটা বোধহয় লজ্জায় লাল হয়ে আসলো। দৃষ্টি অবনত হলো দ্রুত। সুহার হাতে তখন ধারালো ছুরি। এক হাত এগিয়ে ধরে সে একাধারে চিন্তা করে যাচ্ছে তার একরত্তি মেয়েটাকে। অতঃপর আকাশ পানে চেয়ে হুট করেই কেঁদে ওঠে সে। অস্ফুট স্বরে বলে ওঠে, আম্মু, তোর ওখানে অনেক কষ্ট হয় না? একা থাকতে পারিস আম্মু? ওখানে তো তোর কেউ নেই আম্মু। আম্মু তো নেই, তোর খুব কষ্ট হয় তাই না? সুহা নীরবেই কাঁদে। দরজা বন্ধ করতে চেষ্টা করেছিল, তবে পারে না সে। স্বচ্ছ মাস কয়েক হলো দরজার লক হতে ছিটকিনি সব নষ্ট করেছে। সুহাকে সর্বক্ষণ চোখে চোখে রেখেছে, যত্ন নিয়েছে। মাস কয়েকের মধ্যে সুহা বহুবার সুইসাইড করার চেষ্টা করেছে, বহুবার মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে আবল তাবল কাণ্ড কারখানা চালিয়েছে নিজের উপর, যার ফলস্বরূপ এখনো কিছু কাটা দাগ সুহার হাতে ভাসে। এখনো কপালের কোনাটায় কাটা দাগ স্পষ্ট, যা তার নিজেরই নিজেকে আঘাত করার স্পষ্ট প্রমাণ। অবশ্য এই 1 মাসে সুহা অনেকটাই স্বাভাবিক হয়েছে। এই 1 মাসে স্বচ্ছ অনেকটাই সুহাকে একা ছাড়ে। কিন্তু আজ 1 মাস পর আবারও সুহার মাথায় একই ভূত চাপবে কে জানত। সুহা নীরবে বসিয়ে বার কয়েক ছুরি দিয়ে নিজের হাতে দাগ বসালো, কাটা দাগ, যা দিয়ে মুহূর্তেই বেরিয়ে এলো লাল রক্ত। অতঃপর মুখে মৃদু হাসি ঝুলিয়ে সে বলল, সোনা, আম্মু তোমার কাছে আসবো, খুব আদর করবো আম্মু, মিলিয়ে নিও। আম্মু তোমায় খুব ভালোবাসবো আম্মু। ছুটির নিজের একটা বন্ধুমহল হয়েছে এখানে। সেই বন্ধুমহলে সে ব্যতীত 2 জন যুবতী এবং একজন যুবক। যুবকটির নাম আলভি এবং বাকি 2 জন যুবতী এলিনা এবং উইলি। আলভির গার্লফ্রেন্ড হলো উইলি। এদের মাঝের কেমিস্ট্রিটা তারা বাকি 2 জন সবসময়ই দেখে, সবসময়ই সম্মুখে অবলক্ষণ করে তাদের প্রেম। সেদিন আলভির গলায় যে লাভ বাইটের চিহ্ন ছিল তাও উইলির দেওয়াই ছিল। ছুটি তো কেবল একটু আবিরকে জ্বালাতে আলভিকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। ছুটি কিঞ্চিত হাসে আনমনেই, আবার পরক্ষণেই মন খারাপ হয়। সে আবির ভাইকে কষ্ট দিতে চায়নি কোনো কালেই, কখনোই চায়নি আবির ভাই কষ্ট পাক, কখনো চায়নি আবির ভাই রাত জেগে নিকোটিনে আসক্ত হোক। কিন্তু আবির ভাই কেন তাকে অবহেলা করলো? কেন তার সাথে এতগুলো মাস কথা বললো না? কেন অন্য একটা মেয়ে আবির ভাইয়ের রুমে থাকবে? এত এত প্রশ্ন যখন তার মাথায় ঘুরপাক খায়, তখন এমনিতেই জেদ চাপে। ইচ্ছে হয় আবিরকেও সেম একই যন্ত্রণায় দেখতে, ইচ্ছে হয় আবিরের কাছে নিজের মূল্যটা হাড়ে হাড়ে প্রমাণ করতে। ছুটি যখন কফি হাতে এসবই ভাবছিল, ঠিক তখনই উইলি, এলিনা এবং আলভি আসলো। কিঞ্চিত হেসে ভাঙা ভাঙা বাংলায় উইলি বলল, ব্রো, এর কথা ভাবছো? যদিও আলভি আর এলিনা 2 জনেরই মা বাংলাদেশি হওয়াতে তারা সুন্দর বাংলা বলতে পারে, তবে উইলি এই দেশের হওয়াতে বাংলাটা খুব একটা পারে না। তবুও আলভির দেখে এই কয়েক মাসে শিখে ফেলেছে বেশ অনেকটাই। বলতে গেলে অনেকটা ভালোই পারে সে বাংলা বলতে, তবে হালকা ভাঙা ভাঙা এবং উচ্চারণগুলো কিছু কিছু ক্ষেত্রে হাস্যকর। ছুটি হাসে, বলে, তোমাদের ব্রো এখন দিনরাত উদাসীনতায় কাটায়, নতুন নেশা হিসেবে নিকোটিনে আসক্ত হয়েছে। তার কথা আর কি ভাবো বলো? এলিনা এবারে বলল, সে তোমায় অনেক লাভ করে ছুটি, তবুও মিথ্যা বললে কেন? একটু জ্বালাচ্ছি। আগে তো আড়ালে আমার সাথে যোগাযোগ রাখতো না, আমিও এবার একটু তার দেখানো পথে হাঁটছি। সরাসরি যোগাযোগ না করে আড়াল হতে খোঁজ খবর রাখছি আর কি। আর আলভিকে বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দিয়েছি ওনার লিজার কারণে। সে একবার তার হয়ে কল তুলেছিল এবং সে মুহূর্তে তার রুমে অবস্থান করছিল। আমি লিজাকে খুব খারাপ হিসেবে নিচ্ছি না, আবার খুব ভালো হিসেবেও নিচ্ছি না, কারণ লিজা নিজেই বলেছে সে আবির ভাইকে পছন্দ করে। তাহলে একটা মেয়ে পছন্দ করে জেনেও সে কেন তার রুমে মেয়েটাকে অ্যালাউ করলো, এটাই আমি আজ অব্দি মানতে পারছি না। মূল কথা, তার পাশে কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না এলিনা। এর আগেও রাহাকে নিয়ে আমি অনেকটা কষ্ট পেয়েছিলাম। আলভি এই মুহূর্তে বলে উঠল, এমনও তো হতে পারে সে কোনো সমস্যায় ছিল। তার সাথে তো আমার চলে আসার আগে দিনে কয়েকবার ফোনে যোগাযোগ হলো। আলভি বললো না তো সে সমস্যায় ছিল? বলতে পারতো তো, বলো। ছুটি উত্তরটা দিয়ে শেষ করে ঠিক তখনই তার ফোনে কল আসে, ছোটনের কল। ছুটি কল তুলে ও পাশ থেকে ছোটন বলে, আপু, আবির ভাইয়া তো চলে যাবে আবার, এবার অন্য কান্ট্রিতে যাবে, ভিসার জন্য গেছে আজ। ভালোই ভালোই ভিসা হয়ে গেলে মাস 1-2 মধ্যেই চলে যাবে আবির ভাই। আর শুনলাম এবারে গেলে উনি নাকি আর দেশেই ফিরবেন না কোনোদিন।
আচমকা এই খবরটা ছুটি বিশ্বাস করতে পারে না। ছুটি ভ্রুকুচকে শোধায়, ফিরবেন না মানে? ফেরার ইচ্ছা নেই নাকি ওনার? চিরচেনা সব কিছু থেকেই নাকি হারিয়ে যাবেন, এর জন্যই নাকি অন্য কান্ট্রিতে যেতে চাইছেন এবার? ছুটি রেগে উঠল এবারে। চলে যাবেন মানে? নিষ্ঠুর নির্দয় রোগ। প্রতিবার ছুটিকে অবহেলায় ছুড়ে ফেলতে একটাবারও মায়া হয় না এই লোকের। ছুটি মুহূর্তেই বলল, ফেরার ইচ্ছে নেই বললেই হলো? হারিয়ে যাবেন বললেই হলো? ওনার মামা বাড়ির আবদার নাকি? সেটা তো জানি না আপু। সিগারেট টেনে টেনে এসব ভাবে এখন? আর সকাল থেকে সিগারেট ছুঁয়েছে কয়বার? দু একবার বোধহয় ছুঁয়েছে। বাহ, কেউ কিচ্ছু বলে না এই খারাপ লোককে? পরিবারে এতগুলো লোক কিছুই বলে না? জানি না, তবে ফিহার কাছেও শুনেছি আবির ভাই এবারে গেলে আর ফিরবে না। ছুটির এবারে কান্না পেয়ে যায়। ফিরবে না মানে? ছুটিকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে আবির ভাইকে। ছুটি যদি পরবর্তীতে আর খুঁজে না পায় এই লোককে, ছুটি কেঁদে ফেলে সামনের বাকি 3 জন মানুষের সামনেই বলে, খবরদার ছোটন, ওনাকে একবারের জন্য যেতে দিলে দেশে ফিরে আমি তো চুল একটাও রাখবো না। দরকার হলে কিডন্যাপ করে হলেও তার যাওয়াটা আটকাবি। মাইন্ড ইট ছোটন। এই পাশে ছোটনের পাশে বসে আবির সব কথা শুনছিল। এবারে ছুটিকে কাঁদতে কাঁদতে এসব বলতে দেখে হালকা হাসে সে। ছোটনের থেকে ফোনটা নিয়ে কল রাখে সে। রুচিয়ে বলে, তোর বোন জ্বল উঠলো নাকি ছোটন? ছোটন বোনের কান্না শুনে আফসোস করে, বলে, একটু তো জ্বলবেই, সেই কবে থেকে আপনাকে পাগলের মতো ভালোবাসে। অথচ তোর বোন নিজেও জানে না যে তোর বোনকে আমি কতটা পাগলের মতো ভালোবাসি। তোর বোন একটা বোকা। সাধে কি বোকা পাখি বলে আমি যে তার কাছে যাওয়ার প্রস্তুতি চালাচ্ছি, এটা তার মাথায় একবারও আসবে না। দেখিস, আসবে দুনিয়ার হাবিজাবি চিন্তা। দেখবি যেদিন ওর সামনে গিয়ে হাজির হব, সেদিন আবারও নিশ্চয়ই কাঁদবে বোকা পাখিটা। সোহার হাতে ব্যান্ডেজ, চোখ জোড়া বুঝে শুয়ে আছে। স্বচ্ছ দীর্ঘশ্বাস ফেলে এবারে। এক হাতে সোহার চুলে হাত বুলাতে বুলাতে স্বচ্ছ নীরব চেয়ে থাকে ওর মুখ পানে। তারপর অনেকটা সময় পর সে মাথা নুয়ে চুমো বসালো সোহার কপালে। পরপরই সোহার গালে চুমো বসালো। স্বচ্ছ একজন পুরুষ মানুষ, লোক সম্মুখে কান্না বারণ তার। তবে স্বচ্ছ সে নিয়ম মনে না করে সোহাকে চুমো দিতে দিতেই চোখ লাল টকটকে হয়ে ওঠে, যেন চোখের পানি পড়বে এক্ষুনি। স্বচ্ছ কিছুটা সময় স্থির তাকিয়ে থেকে আক্ষেপ নিয়ে ভেজা স্বরে বলে, কেন বিধাতা কাউকে আমার শত্রু তৈরি করে পাঠালেন? আমি চাইনি কেউ আমাকে শত্রু হিসেবে দেখুক সুহাসিনী। কেউ আমার ভালোবাসার জিনিসগুলোর প্রতি নজর দিক আমি চাইনি। তবুও নজর দিয়েছে, বারংবার আমার ক্ষতি করার চেষ্টা করেছে সুহাসিনী। প্রথমে তোমার আমার অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা চালায়, ভাবলো আমরা মরে যাব সেই অ্যাক্সিডেন্টে, অথচ আমরা বেঁচে ফিরলাম। তারপর আসল কালপিটকে খুঁজে বের করতে আমার কম সময় যায়নি। আমি যখন খুঁজে বের করলাম, আমার সাথে সাথে তোমায় হত্যা করার চেষ্টা কিংবা আমার প্রিয় মানুষটার লাইফে রিস্কে ফেলার কারণ, তাকে দিনের পর দিন আমি শারীরিক যন্ত্রণা দিয়েছি সুহাসিনী। জানে মারতে পারিনি, কারণ যতই হোক সে আমার চাচা, রক্তের সম্পর্ক। তিহানকে যে খুব ভালোবাসতাম সুহাসিনী, ওর আব্বুকে নিজের হাতে কিভাবে মেরে দেই বলো? কিন্তু ওটাই পাপ হলো। ওই খুনি পালিয়ে গেল একদিন। আমি তখন ভয় পেয়ে গেলাম, ভাবলাম যদি তোমার উপর আক্রমণ হয়। তার উপর তখন তুমি 2 মাসের প্রেগনেন্ট সুহাসিনী। এইটুকু বলেই স্বচ্ছ ঢুক গিলে। সোহার সুস্থ হাতটা এবার হাতের মধ্যে আগলে নিয়ে বলল, সিদ্ধান্ত নিলাম এদেশেই থাকবে, ফিরবো না আর। এই জন্য যা যা কিছু করতে হতো তার জন্য একবার দেশের বাহিরেও যেতে হয়েছিল আমার। এবং তার ফলাফল কি হলো জানো সুহাসিনী? ওই জানোয়ারটা এবার আবারও ওখানে আমার উপর হামলা চালানোর চেষ্টা করলো। আবির আর আমি একটা গাড়িতেই ছিলাম সেবার। মাঝপথে আমি কি একটা কারণে নেমে পড়াতে গাড়িতে কেবল আবিরই ছিল। এবং এর ফলাফল কি হয়েছিল জানো সুহাসিনী? ওই পাষাণ্ড লোকটা আমায় হত্যা করার উদ্দেশ্যে নিজেই গাড়ি চালিয়ে আক্রমণ চালায়। তারপর পরেই শোনা গেল যে ওই অ্যাক্সিডেন্টে 2 গাড়ির একজন চালক মারা গেছেন এবং অপরজনকে হাসপাতালে ভর্তি। সেবার আবিরের জন্য কলিজাটা লাফিয়ে বের হয়ে যাচ্ছিল যেন। বহু খোঁজ করে যখন আবিরকে পেলাম, তখন শুনলাম আবির কোমায়।
এবং যে লোকটা মারা গিয়েছেন সে আমারই আপন চাচা। এরপর আমি ভাবলাম যে আর কোনো শত্রু বোধহয় আমার সত্যিই নেই। আমি তার লাশ নিয়ে দেশে ফিরলাম। আবিরের খোঁজ নিতে মাঝে মাঝেই যেতাম, কিন্তু আমার একবারও মনে হয়নি সেই শত্রুর শত্রুতার রেশ আমার সন্তানকেও দিতে হবে সুহাসিনী। আমি জানি তুমি কেন আমাকে ঘৃণা করো সুহাসিনী, কেন আমাদের মেয়ের মৃত্যুর জন্য আমাকে দায়ী মনে করো। সহ্য ফের ফ্যাস ফ্যাস করে বলে, আমি একজনকে হারিয়েছি সুহাসিনী, একজনকে আমি না চাইতেও হারিয়ে ফেলেছি, কিন্তু তোমাকে হারাতে চাইনি। তোমাকে কিছুতেই হারাতে পারবো না সুহাসিনী। এত ভয় আমি আর সামলাতে পারছি না। কেন এমন করো সুহাসিনী, কেন? আমি তো এমন চাইনি, সত্যি চাইনি এমনটা। এইটুকু বলতে বলতেই স্বচ্ছর কান্না পেল। রোগ গিলে সে। সোহা ততক্ষণে ক্লান্ত চাহনিতে তাকায় স্বচ্ছর দিকে। এতক্ষণ সব শুনেছে কিনা স্বচ্ছ বুঝে ওঠে না, তবে স্বচ্ছকে অমন করে রক্তিম চোখে তাকিয়ে থাকতে দেখে হালকা হেসে বলে সে, চিন্তা করছিলেন নাকি? কিন্তু বেঁচে গেলাম তো এবারও স্বচ্ছ। কথাটাই কি ছিল যেন জানা নেই, তবে স্বচ্ছ এক মুহূর্তও দেরি করল না সোহাকে জড়িয়ে নিতে। বলে উঠল অস্থির ভাবে, বাঁচতে হবে তোমাকে সুহাসিনী, তুমি ছাড়া আমি শূন্য। সোহা নিশ্চুপ থাকে। আত্মহত্যা মহাপাপ, সোহার এটা অজানা নয়, কিন্তু তবুও সোহা আজকাল বাঁচতে পারে না, নিঃশ্বাস ফেলতে পারে না। যখন থেকে জানতে পারলো সেদিন ছাদে তিহান ছিল, তিহানি তাকে ধাক্কা দিয়ে ফেললো এবং কারণটা হলো স্বচ্ছর সাথে শত্রুতা। কারণ স্বচ্ছ তার বাবাকে অনেকদিন আটক রেখেছিল, এর কারণে সে তার বাবার মৃত্যুর জন্য স্বচ্ছকেই দায়ী করে। সোহা মাঝে মাঝে একদম স্বাভাবিক আচরণই করে, যেন পুরোপুরি সুস্থ সে, আবার মাঝে মাঝেই তার মাথা ঠিক থাকে না, পাগলামো শুরু হয়। সোহা স্বচ্ছর পিঠে হাত রাখে আলতো করে, বলে, আমাদের মেয়েটাকে ছাড়াও কি আপনি পূর্ণ আছেন স্বচ্ছ? স্বচ্ছ ফুপিয়ে কেঁদে উঠে এবারে, বলে, আমি চেয়েছিলাম তাকেও, বিধাতা রাখেনি, বোধহয় আমার কারণেই রাখেনি। সোহা নীরব চেয়ে থাকে, গড়িয়ে পড়ে চোখ বেয়ে পানি, বলে, বিধাতা রাখেননি নাকি তাকে রাখতে দেওয়া হয়নি স্বচ্ছ? বলুন। স্বচ্ছ মুখ তুলে তাকায়, সোহার দিকে চেয়ে নির্বাক তাকিয়ে থাকে, তারপর বহু কষ্টে বলার চেষ্টা করে, সুহাসিনী। সোহা এবারে অস্বাভাবিকভাবে চিৎকার করে কেঁদে ওঠে, নিজের চুলগুলো নিজেই টেনে ধরে পাগলের ন্যায়, দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলে, ওকে মেরে ফেলা হয়েছে স্বচ্ছ, ওকে সত্যি মেরে ফেলা হয়েছে। আমি মা হয়ে মেনে নিব এটা, আর আপনি তো সবটা জেনেও শুরু থেকে চুপ আছেন স্বচ্ছ। আপনাকে ঘৃণা করব না, করাটা কি অনুচিত বলুন তো? আপনি এখনো আমার মেয়েটার খুনির কোনো শাস্তি নিশ্চিত করেননি। আমি তো জানতাম না আমার বাচ্চাটার এত শত্রু আছে, তাও তার বাবার কারণেই সে পৃথিবীতে জন্মানোর আগেই অনেকে তাকে শত্রু হিসেবে ভেবে এসেছে। তার বাবা তো জানতো তার গুটি কয়েক শত্রু থাকতে পারে, তাই না? তবুও কেন আমার বাচ্চাটাকে আগাম সতর্কতা নিয়ে রক্ষা করলো না, কেন বাঁচিয়ে রাখলো না? সোহা কাঁদে, কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে মেয়েটার। সব শেষে ক্লান্ত স্বরে স্বচ্ছর কাছে কাঁদতে কাঁদতে আকুতি নিয়ে বলে, আমাকে একটা বাচ্চা এনে দিন স্বচ্ছ, আমি তাকে নিয়ে থাকবো, নয়তো আমার মেয়ের কাছে যেতে দিন। বিশ্বাস করুন আমি ঘুমাতে পারি না আমার মেয়েটার কান্নায়। এভাবে বলতে বলতেই সোহা জ্ঞান হারালো, চোখ বুঝে পড়ে রইল। স্বচ্ছ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, দীর্ঘশ্বাস টেনে ভারী আওয়াজে বলে, আমি একবার বেবি নিয়ে তোমাকে হারানোর ভয়ে ক্ষতবিক্ষত হয়েছিলাম সুহাসিনী। ডক্টর যখন থেকে বলেছিল ঝুঁকি ছিল তখন থেকেই, আর এখনো রোজ ভয় পাই তুমি কি না কি করে ফেলবে এই ভেবে। আমি তোমাকে হারাতে চাই না সুহাসিনী। স্বচ্ছ ডক্টরের সামনে বসা, কপালে চিন্তার রেখা তার। ডক্টর এভাবে ছোট শ্বাস টেনে স্বচ্ছকে শুধালেন, সম্ভবত একটা বেবি পারে ওর ভেতরের এই যন্ত্রণাটাকে মুছে দিতে স্বচ্ছ। আর সুহা কিন্তু তোমার প্রতি রাগ জেদ যাই দেখাক তোমাকে এখনও ভালোবাসে স্বচ্ছ। তার মাঝে এখনও তোমার জন্য একটা সফট কর্নার আছে, তুমি কৌশলে তা কাজে লাগিয়ে তাকে সুস্থ করতে পারো। স্বচ্ছ স্থির তাকায়, বলে, ও
ও বোধহয় আমাকে সত্যিই ঘৃণা করে ডক্টর, কারণ আমার মেয়েটা আমার অসতর্কতার কারণেই মারা গিয়েছে ডক্টর। আমি সবটা জানি স্বচ্ছ, কিন্তু তুমি তো ইচ্ছে করে করনি। নিজেকে দোষ দিও না স্বচ্ছ, তোমার শত্রু থাকতেই পারে। এর জন্য তোমার সন্তান মারা গেল, এটা তোমার দোষ নয়। আমার আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল ডক্টর। ছাদ থেকে ধাক্কা দেওয়া যে তিহান করতে পারে এটা আমার মাথায় কাজ করেনি। পরবর্তী যখন জানলাম তখন থেকে তিহান নিরুদ্দেশ। আমি এখনো আমার বাচ্চাটার জন্য কিছু করতে পারিনি ডাক্তার। আপনার তো করার কিছুই নেই স্বচ্ছ। সে অপরাধ করেছে, এর শাস্তি আইন তাকে দিবে। আপনি যদি আগের বারেও আপনার চাচাকে আইনের আওতায় অন্তর্ভুক্ত করতেন তাহলে বোধহয় সমস্যাটা এতটুকু বাড়তো না স্বচ্ছ। আবির ছাদে বসা, পাশে বসে আছে ছোটন। প্রতিদিনের মতো সিগারেট ফুঁকছে না সে, বরং নীরব চেয়ে আছে আকাশের পানে। আবির পাশে বসা ছোটনের দিকে চেয়ে হালকা হাসে, বলে, তোর বোন এখন কি করছে বলতো? এটা কথা বলে দিবি তোর বোনের সাথে? আবার ফের ছোটনের দিকে চেয়ে ভ্রু নাচিয়ে বলে, আমার সাথে যে রাত দুপুরে এসে বসে আছিস, তোর বোন কিছু বলবে না? ছোটন তাকায়, হালকা হেসে বলে, তুমি আপুকে অনেক ভালোবাসো তাই না আবির ভাই? একটু আধটু। ভালোবাসা ঠিক কেমন তোমার কাছে? আমার কাছে ভালোবাসা মানে তোর বোন, তোর বোনের পাগলামো। আমি ভালোবাসা বুঝতে পেরেছি সর্বপ্রথম তোর বোনকে দিয়েই। ছোটন হেসে উঠে ফোন নিয়ে ছুটিকে ভিডিও কল দিতে দিতে হেসে বলে, আপু তোমার প্রথম প্রেম? ঠিক প্রেম নয়, তবে প্রথম অনুভূতি, ওই গোপন অনুভূতি, যে অনুভূতির কথা তোর বোনকে অব্দি জানাতে দেয়নি। আপুর সাথে কথা বলবে না? বলি একটু, বোকা পাখির কণ্ঠ শোনার বড্ড ইচ্ছে হয়। ছোটন কল দিয়ে ফোনটা আবিরের হাতে দিল। আবির অপেক্ষায় থাকলো কবে কল রিসিভড হবে। বুক ঢিপ ঢিপ করে তার কেমন। ঠিক তখনই কল তোলা হলো। ও পাশ থেকে ভেসে এলো ছুটির স্নিগ্ধ চাহনি। আবির মুখটার দিকে তাকিয়ে বুকের বাঁ পাশে হাত রাখে, বলে, বহুত লুকোচুরি হলো, লাভ কি হলো শুনি? ধরাতে পড়লি বোকা পাখি। ছুটি মনোযোগ দিয়ে তাকায়। আবিরকে ফোনের স্ক্রিনে দেখে ব্রু কুচকায় সে, বলে, আপনি আপনি কেন ছোটনের ফোনে? আবির হেসে বলে, মনে হলো তোকে বহুদিন জ্বালাই না। এরপরও যে সবসময় জ্বালাবেন এমন তো নয়। দুদিন জ্বালিয়ে আবারও হয়তো নিরুদ্দেশ হয়ে যাবেন, তখন তো আমার মানতে কষ্ট হবে। এর চাইতে ভালো যোগাযোগ না হোক। তোর বয়ফ্রেন্ড আছে, কষ্ট কেন হবে? আমাকে তো আর এখন ভালোবাসিস না। একদম, আমার ভুল হয়েছে জীবনে আপনার মতো কাউকে ভালোবাসা। আমার সত্যিই নিজের উপর রাগ হয় এই ভেবে যে আমি আপনাকে কেন ভালোবাসলাম। কোন দুঃখে আমার আর জীবনে কিচ্ছু বাকি রইল না। স্বচ্ছর কোলে একটা বাচ্চা ছেলে অ্যাডাপ্ট করেছে, বয়স হবে মাস 2। গায়ের রং শ্যামলা হলেও বাচ্চাটা মিষ্টি। খুব সম্ভবত বাচ্চাটার মা বাবার পরিচয় জানা নেই কারোরই। স্বচ্ছ জানে না তার মা বাবার পরিচয়, অথচ বাচ্চাটা কি মিষ্টি, কি মায়া তার চাহনিতে। শান্ত শিষ্ট, স্বচ্ছ কোলে নিয়েছে অনেকক্ষণ, অথচ বাচ্চাটা একটুও কান্না করেনি, একটুও নড়চড় করেনি। প্রথম দিকে স্বচ্ছকে ড্যাব ড্যাব করে 2-1 উৎসুক চাহনিতে পরক করি ও গম্ভীর মুখ করে আছে। স্বচ্ছ বুঝে ওঠে না মাস 2 বাচ্চা এত ম্যাচিউরড ভাব কেন ধরবে, কি দরকার। বহুবার হাসানোর চেষ্টা করলো সে, কিন্তু লাভ হলো না। স্বচ্ছ ছোট শ্বাস ফেলে বাচ্চাটার কপালে চুমো আঁকে। এবারে পা বাড়িয়ে সুহার কাছে গিয়ে শান্ত স্বরে বলল, বাচ্চা চেয়েছিলে তো তুমি সুহাসিনী, বাচ্চা এনে দিলাম, একটা মিষ্টি বাচ্চা। তবুও এবার আমাকে তোমায় হারানোর দুশ্চিন্তা থেকে রেহাই পাওয়ার সুযোগ দাও। এবার অন্তত আগের মতো হয়ে যাও সুহাসিনী। সুহা তখন জানালার ধারে বসা, হাতে তখনও ব্যান্ডেজ তার। স্বচ্ছর কণ্ঠ শুনে পিটপিট করেই তাকালো সে স্বচ্ছর দিকে। স্বচ্ছর কোলে সাদা তোয়ালেতে মোড়ানো বাচ্চাটাকে দেখিয়ে সুহা উৎসুক হয়ে চাইল। কি মিষ্টি, কি সুন্দর গাল, চাহনি কতটা মায়াময়। সুহার আপন আপন লাগে যেন। মাথায় গিয়ে উৎসুক স্বরে বাচ্চাদের মতো করেই বলল, সত্যি বাচ্চা? স্বচ্ছ হাসি এবারে। সুহাকে মাঝে মাঝেই এখন বাচ্চা বাচ্চা লাগে একদম। কি সুন্দর আবদার করে, কখনো বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ওঠে, কখনো মিষ্টি হাসে। স্বচ্ছ হেসে বাচ্চাটাকে এগিয়ে ধরলো সুহার দিকেই, বলে, হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা, আজ থেকে আপনারই বাচ্চা আসে। সুহা এই পর্যায়ে ভীষণ খুশি হয় যেন, তবে প্রকাশ করে না।
শুকনো ঢোক গিলে সে হাত বাড়িয়ে বাচ্চাটাকে কেবল নিয়েই চুমু দিল অসংখ্যবার। হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিয়েই চুমু দিল অসংখ্যবার। অথচ পুরোটা সময়ই বাচ্চাটা একদম নিশ্চুপ থাকলো। এমনকি সহজের কোলেও এতক্ষণ সে একটুও কান্না করেনি। সুহা তাকায়, বাচ্চাটা তখন তার দিকেই ফ্যাল করে তাকিয়ে আছে। সুহা তা দেখে কিঞ্চিত হাসে, বলে, ও কোনো প্রতিক্রিয়া করছে না কেন? কান্নাও করছে না, আমার দিকেই ফ্যাল করে তাকিয়ে আছে। স্বচ্ছ হাসে, একটু এগিয়ে সোহার কপালে চুমু দিয়ে বলে, হয়তো তার আম্মুর মতোই ভীষণ শান্ত বাচ্চা হবে। সুহা কেমন করে যেন চাইল মুহূর্তেই, প্রতিবাদ স্বরূপ বলে উঠল, আমি মোটেই শান্ত নই স্বচ্ছ, আপনিও যে শান্ত বাচ্চা এমন নয়, ও আমাদের দুইজনের থেকেই ভিন্ন হবে। স্বচ্ছ স্থির চাহনিতে তাকিয়ে রইল। এতগুলো দিন পর সে সুহার আগের কণ্ঠস্বরটা শুনতে পেল, যেন আগের প্রতিবাদী স্বর, আগের চঞ্চল ঝগড়া। স্বচ্ছ ছোট শ্বাস টানে, সুহার দিকে স্থির চেয়ে বলে, এবার বলুন আপনি খুশি? বাচ্চার কথা ভেবে ভেবে আর মন খারাপ করবেন না তো? নিজের ক্ষতি করার চেষ্টা করবেন না তো? সুহা কিয়ৎক্ষণ চুপ থাকে, চোখ টলমল করে তার হঠাৎ। তারপর বলে, আমি তো আমার মেয়ের কথা ভুলতে পারবো না স্বচ্ছ, আমি তাকে সব সময় মনে রাখবো, সব সময়। সে আমার প্রথম মাতৃত্বময় অনুভূতি। আমার কি মনে থাকবে না তাকে সুহাসিনী? পুনরায় আবারও সুহার হাতের উপরে হাত রেখে শুধালো, কথা দিচ্ছি এবারে আমি দ্বিগুণ সতর্ক থাকবো সবকিছুতেই আমি আমার স্ত্রী সন্তানকে রক্ষা করব সুহাসিনী। সুহা তবুও উত্তর করে না, চুপ করে থাকে। স্বচ্ছ তাকায়, ডাকে, সুহাসিনী। সুহা হুট করেই যেন শুনতে পেল, উত্তর করল, আমার কি আর বিশ্বাস করা যায়? আর ভালোবাসো না? খুব বেশি ঘৃণা করো সুহাসিনী? আমার জন্য যেটুকু অনুভূতি তোমার হৃদয়ে ছিল সবটুকু কি ফুরিয়ে এসেছে? সুহা কয়েক সেকেন্ড স্থির তাকায় স্বচ্ছর দিকে, পরক্ষণেই উত্তর দেয়, স্বচ্ছ, আমার জীবনের প্রথম পুরুষ আপনি, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমার জীবনের সবটা দিয়ে চেয়ে এসেছি। এত সহজেই তার প্রতি আমার অনুভূতি ফুরিয়ে আসার তো কথা নয়। তার মানে এখনো আমার প্রতি তোমার ভালোবাসা অবশিষ্ট আছে সুহাসিনী? সুহা উত্তর দেয় না, ক্লান্তির শ্বাস টেনে বাচ্চাটাকে কোলে রেখে ওভাবেই স্বচ্ছর বুকে মাথা রাখে। এবারে বলে, ঘুমাবো স্বচ্ছ, আমার বড্ড ঘুম পাচ্ছে। স্বচ্ছ বাচ্চাটাকে নিজ কোলে নেওয়ার যখন চেষ্টা চালালো, তখন সুহাই বলল, ওকে বুকে নিয়ে ঘুমাই না? আমি তো আমার মেয়েটাকে বুকে নিয়ে ঘুমাতে পারিনি। চোখের আড়াল হয়েই সে আমায় ছেড়ে চলে গিয়েছে স্বচ্ছ। এখন ওকে আড়াল করলেও যদি ছেড়ে যায়। স্বচ্ছ সুহার মাথায় হাত বুলায়, শান্ত কণ্ঠে বলে, আচ্ছা থাকুক। রাহা মাত্রই ফিরেছে। সুহা আর স্বচ্ছর বাচ্চাটাকেও দেখতে গিয়েছিল সে। মূলত সুহাকেই দেখতে গিয়েছিল, কিন্তু ওখানে যে আরো একটা আদর অপেক্ষা করছে তার জন্য তা সে জানতও না। রাহা মিষ্টি মতো বাচ্চাটাকে কোলে নিয়ে ইচ্ছে মতো আদর করেছে, চুমু দিয়েছে। তারপর আসার পথে ভেবে ভেবে এসেছে সেও শীঘ্রই একটা বাচ্চা নিয়ে নেবে। এই কারণে অগ্রিম একটা ডক্টরের অ্যাপয়েন্টমেন্টও নিয়েছে সে। তারপর যখন বাসায় ফিরল তখন রাত 8টা। বাইরে ঝড়ো হাওয়া বইছে, যার দরুন সে যখন বাসায় ফিরল তখন সর্বপ্রথম তার শাশুড়ি দরজা খুলল। চিন্তিত স্বরে বলল, বাইরে যা ঝড়ো হাওয়া, আমার তো চিনতে হচ্ছিল। রাহা হাসে অল্প। শাশুড়ি হিসেবে সে যে মানুষটিকে পেয়েছে সে মানুষটা নিতান্তই দারুণ একটা মানুষ। রাহা মনে করে পৃথিবীর চমৎকার মানুষ। আর কারোর শাশুড়ি কি বৌমাকে রাত 8টায় বাসায় ফিরলে এভাবে চিন্তা করতে পারে? রাহা হেসে উত্তর করে, বলে, আপুর রান্নাটা এত কিউট আম্মু যে আসতেই মন চাইলো না। তাই নাকি? বাচ্চা এত ভালো লাগে? তোমার কাছে শুনেছি ওনারও বাচ্চা ভালো লাগে, সুতরাং এই বাসায় একটা বাচ্চা আসলে সবারই ভালো হয়। কি বলো আম্মু? যা তো, চেঞ্জ করে আয় পাগল। রাহা হেসে পা বাড়ালো। যখন রুমে প্রবেশ করলো ঠিক তখনই রোহান এলো। রু বাঁকিয়ে বলে উঠল, আমার আম্মুকে তো ভালোই হাত করে নিয়েছো। আমার লাভ কি হাত করে? আজকাল আমার থেকে সে তোমায় বেশি চোখে হারায়, তোমায় বেশি ভালোবাসে। কারণ আমি আপনার থেকে বেশি মিষ্টি। আপনার মতো রুক্ষ একটা মানুষকে ভালোবাসা যায় নাকি? রোহান দাঁতে দাঁত চাপে।
এক্ষুনি ব্যালকনি দিয়ে সে দেখেছিল রাহাকে সাথে এগিয়ে দিয়ে গেছে। সে যদি রুক্ষ মানুষ হয় তবে সাত নরম সরম। এই কারণেই কি রাহা রোহানকে পছন্দ করে না? রোহান দাঁতে দাঁত চিবিয়ে বলল, তাহলে কি সাদের মতো নরম সরম মানুষকে ভালোবাসা যায়? রাহা এবারে বিরক্তি নিয়ে বলল, সব কিছুতে সাদ ভাই আসে কোথা থেকে? সাদ কেন তোমায় এগিয়ে দিল? রাত হয়ে গিয়েছে, তার উপর একা ছিলাম, এগিয়ে দেওয়াটা কি অন্যায়? অবশ্যই অন্যায়। আমার কন্ট্যাক্ট নাম্বার কি ছিল না? আমাকে কি বলা যেত না এগিয়ে গিয়ে তোমাকে নিয়ে আসার জন্য? রাহা নিজেও রোহানকে মনে মনে পছন্দ করে। অন্তত বিয়ের পর এই কটা দিনে এত কাছ থেকে দেখে দেখে এমনিতেই এই লোকটার প্রতি তার অনুভূতি গাঢ় হয়েছে। শত হোক স্বামী তো তার। যদি তাকে সত্যিই নিয়ে আসতো তাহলে বোধহয় রাহাই সবচেয়ে বেশি খুশি হতো। রাহা ছোট শ্বাস ফেলে শোধায়, আপনিই বলেছিলেন আমরা একে অপরের জীবনে নাক গলাবো না। সেই হিসাবে আমার প্রয়োজনে যদি আপনাকে কল দিতাম তখন বিরক্ত হতেন না? নিজের বউয়ের সাথে অন্য কাউকে দেখার মতো বিরক্ত নিশ্চয়ই হতাম না। আর ইউ জেলাস মিস্টার রোহান ফারাবি? নো, নেভার। রোহান এই উত্তরটাও চোয়াল শক্ত করেই দেয়। রাহা তাকায় রাগীর চেহারাটার দিকে। টান টান হয়ে আছে, মনে হচ্ছে রাগী বাবু। সুন্দর লাগে রাহার, হেসে বলে, আপনাকে রাগলে ভীষণ সুন্দর লাগে, প্রেমে পড়ার মতো সুন্দর। আমি জানি আমি সুন্দর। মোটেই না, অত বেশি সুন্দর না, তবে রাগলেন বলে একটু বেশি সুন্দর লাগছে। তাই নাকি? অবশ্যই। শুনুন, আজ আপুর কিউট বাচ্চাটা দেখে এলাম। কি সুন্দর চুপচাপ আলোথালো একটা বাচ্চা। আমিও এমন একটা বাচ্চা নিয়ে নিব, ভালো হবে না বলুন? অ্যাডপ্ট করবে? না। তাহলে? বাচ্চা জন্ম দিব। রোহান এবারে গুরুত্ব দিল না। যেভাবে বলছে যেন ও বলল আর বাচ্চা জন্ম দিয়ে দিল। এতই সহজ? রোহান তাকায়, বলে, এই কয়েকদিন এমন বাচ্চা বাচ্চা করার কারণ? আম্মু বলেছে একটা বাচ্চা নিতে। শুনেছি আপনিও বাচ্চা ভালোবাসেন। ধরুন আমাদের একটা বাচ্চা হলো, তখন আপনি অনেক বেশি খুশি হবেন কি? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, চলুন না ডাক্তারের সাথে কথা বলে বাচ্চা নেওয়ার প্রসেসটা শুরু করে ফেলি। রোহান এবারে ভ্রু বাঁকালো। বাচ্চা জন্ম দেওয়ার প্রসেস শুরু করতে তাকে ডক্টরের কাছে কেন যেতে হবে? নাকি এতদিন একই ঘরে থেকেও এই মেয়েটাকে ছুঁয়েও দেখেনি বলে তার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছে? কোনটা? সে দাঁতে দাঁত চাপে, রেগে ভ্রু নাচিয়ে বলে, আমি কি ফিজিক্যালি আনএবল যে বাচ্চা নেওয়ার প্রসেস শুরু করতে আমি ডক্টরের সাথে কথা বলতে হবে? নাকি তোমার মনে আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠেছে? কোনটা? আরে ধুর, আপনি তো আর আমাকে ভালোবাসেন না, তাই না? আপনি আমায় নিয়ে সংসার করবেন এই আশাতে নিশ্চয়ই বিয়ে করেননি। সে আশা নিয়ে করলে প্রথমেই আমায় শর্ত দিতেন না। তাছাড়া আপনি তো আপুকে ভালোবাসেন, সে কারণে আমাকে নিশ্চয়ই কখনো ভালোবাসবেন না আমি জানি। তাই আমি ভেবেছি আমরা অন্য উপায়ে বাচ্চা নিতে পারি। ফিজিক্যালি ইনভলভড না হলে কোনো পুরুষের শুক্রাণু দ্বারা কোনো নারী ভ্রূণ গর্ভে ধারণ করতে পারে। IUI, ICSI আরও বহুত পদ্ধতি আছে মিস্টার রোহান ফারাবি। এই কারণেই ডাক্তারের সাথে কথা বলার জন্য বললাম। রোহান থ হয়ে তাকালো, বাহাবা দিয়ে বলে উঠল, বাহ, অনেক এগিয়ে। কয়েক মাস পরের কোনো এক বিষণ্ণ সন্ধ্যা। ছুটি মাত্রই বন্ধুদের সাথে বাসায় ফিরেছিল। তখন সেখানে সন্ধ্যা পেরিয়ে রাতের শুরু বোধ হয়। ছুটির পরনে লং একটা শার্ট আর স্কার্ট, গলায় একটা জর্জেট ওড়না পেঁচানো, চোখে কালো ফ্রেমের চশমা। ছুটিকে ক্লান্তই দেখালো কিছুটা। উইলি আর এলিনার সাথে কথা বলে যখন নিজের রুমে গেল তখন আলো না জ্বালিয়েই সর্বপ্রথম ছুটি বিছানাতেই ঝাঁপিয়ে পড়ল। এতই ক্লান্ত যে তার আর এক মুহূর্ত চোখ খুলে রাখতে ইচ্ছে হচ্ছে না যেন। ছুটি মিনিট 5 ওভাবেই চোখ বুজে পড়ে থাকে। পরক্ষণে না চাইতেও সে উঠে বসে। গলা থেকে ওড়নাটা সরিয়ে এক পাশে অবহেলায় ছুঁড়ে ফেলে আলো জ্বালাতে নিলেই কেউ একজন তার হাত চেপে ধরল শক্ত করেই। মুহূর্তেই নিজের দিকে টেনে নিল এক ছটকায়। ছুটি ভয়ে ঢোক গিলে চিৎকার করতে যাবে নেবে সাহসও পায় না, গলা দিয়ে স্বর আসে না যেন। পর মুহূর্তেই যখন লোকটার শরীরের পরিচিত ঘ্রাণ নাকে আসে বুঝতে পারে এটা তারই প্রিয় পুরুষ আবির। ছুটি এবারে সাহস পায়, ছিটকে দূরে সরে দাঁড়ায়। ফের হেঁচকা টানেই ছুটিকে নিজের সামনে আনলো আবির। দূরত্ব কয়েক ইঞ্চি কেবল। অতঃপর ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে এক হাতে খিচে ধরল ছুটির কোমর, অপর হাতে ছুটির গলায় আঙ্গুল বুলাতে বুলাতে বলল, তো ম্যাম, অনেক তো হলো লুকোচুরি খেলা, অনেক তো হলে দূরে দূরে থাকা। তারপর বলুন, সেদিনের ছেলেটার গলায় কোন জায়গায় না লাভ বাইট দিয়ে খেয়েছেন? আমি খুবই ডেসপারেট আপনার গলায় তেমন একটা লাভ বাইট বসানোর জন্য। ছুটি চোখ
ছোট ছোট করে তাকায় কেবল। শরীর কাঁপছে তার, শ্বাস প্রশ্বাস ঘন হচ্ছে এতদিন পর এই পুরুষটার সংস্পর্শে এসে। ছুটি বারবার শ্বাস ফেলে, চোখে মুখে জেদের ছাপ নিয়ে কিছু বলতে যাবে, তখনই আবির মুখ নামালো তার গলায়। নিজের পুরো ওষ্ঠের ছোঁয়া ওর গলায় দিতে দিতেই হঠাৎ গলার বাম পাশটায় যত্ন সমেত কামড় বসালো। কামড়ের দৃঢ়তায় এতটাই যে ছুটি দাঁতে দাঁত খিচে চোখ বুঝে। হঠাৎই দুই হাতে ধাক্কা দিয়ে সরাতে চাইল আবিরকে, কিন্তু আবিরকে সরানো অত সহজ বুঝি। আবির মুখ উঠিয়ে হাসে এবারে। এক হাতে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, অন্য হাতে ছুটি সেই কামড় দেওয়া জায়গাটায় হাত বুলায়, ঠোঁট বাঁকিয়ে বলে, এটা তো শাস্তি, তোর মুখ দিয়ে অন্য ছেলে গলা লাভবেট দেওয়ার কথাটা বের হওয়ার জন্য। ছুটি তীক্ষ্ণ চোখে তাকায় এবারে, ক্ষিপ্র চাহনিতে বলে, শাস্তি দেবার অধিকার কেবল আপনারই আছে। শুধু আপনিই সারা জীবন আমার ওপর অধিকার খাটাতে পারবেন, নিজের যা ইচ্ছে তাই করতে পারবেন। আমি কি, আমি কিছু না? ছুটি কথাগুলো বলতে বলতে এক প্রকার কেঁদে ফেলল। চোখ টলমল করে, লাল টকটকে বর্ণ ধারণ করে চোখ। আবির তা দেখে শান্ত স্বরে শুধালো, যত অভিযোগ অভিমান সব ভাঙাবো, তো সব শাস্তি মাথা পেতে নেব, কিন্তু কান্না করবি না, মানব না আমি। ছুটি তখন রাগে জেদে ক্ষুব্ধ বলে, 100 বার কান্না করব, আপনার কথা আমি মানবো কেন? কে আপনি? আমির এবারে ছুটির থুতনি তুলে ধরে, বলে উঠে, তোর জীবনের অলিখিত মালিক আমি। যদি কথা না শুনিস তো সোজা কিডন্যাপ করে নিজের কাছে বন্দি করে রাখবো, কান্না করলেই ভালোবেসে শোধ করে দেব। ছুটি চোখ খিচ্ছে, যেন সে সহ্য করতে পারে না আবিরের ছোঁয়া। কপাল কুচকে বলে, দূরে সরুন বলে রাখছি। আবির সরল না, উল্টো আর একটু চেপে দাঁড়িয়ে বলল, তুই বললেই হলো? এতদিন পর বউর কাছে এসছি আমি, আর তুই বলছিস এখনো দূরে দূরে থাকতে? আমি ছোট শ্বাস টানে। এই একটাই কারণে আজ এত কাল তোর থেকে দূরে দূরে আছে, এতটা কষ্টে সয়েছে, এতটা যন্ত্রণা বসে রেখেছে। এই একটা কারণে, এই জন্যই তোর জন্য সবকিছু রেডি করে নিয়ে এসছে, সব প্রমাণ হাজির করেছে। এবার অন্তত এই অভিমান থেকে মুক্তি দে। ছুটি তীক্ষ্ণ চাহনিতে তাকায়, মুহূর্তেই বলে, আমার আপনাকে সহ্য হচ্ছে না, আমাকে একটু একা থাকতে দিন প্লিজ। একটু বের হয়ে যান এই রুম থেকে, দয়া করুন। আবির এবারে মনোযোগ দিয়েই তাকায় ছুটির দৃষ্টির দিকে, যে দৃষ্টিতে সত্যি উপেক্ষা, অনাগ্রহ, ঘৃণা। আবিরের মুখ টান টান হয়, ছুটির মুখটা উপর করে বলে, এতটাই অসহ্য ঠেকেছে আজকাল আমাকে? হ্যাঁ। তুই আমায় ঘৃণা করছিস ছুটি? আমি আমাকেই ঘৃণা করি, আপনাকে ভালোবাসার বিষয়টাকে আমি ঘৃণা করি এখন। আবির এবারে ছুটির থুতনিটা একটু চেপেই ধরল, দৃষ্টিতে দৃষ্টি মেলালো শক্তপোক্তভাবে। অন্য হাতে ছুটির কোমরটা আঁকড়ে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল এক মুহূর্তেই। ঠোঁটে বক্র হাসি ঝুলিয়ে বলল, ঘৃণা কর অথবা ভালোবাসিস, একবার যখন নিজেকে আমার নামে লিখে দিয়েছিস তখন আর ছাড়ার প্রশ্ন নেই বোকা পাখি। তুই আমার, যে কোনো অবস্থাতেই আমার, শেষ নিঃশ্বাস অবধি তোকে আমার হয়ে থাকতে হবে। ছুটি টলমল চোখে তাকায়। সে তো বলেনি সে অন্য কারোর হতে চায়, সে সত্যি আবিরেরই। শেষ নিঃশ্বাস অবধি সে এই লোকের হয়েই থাকতে চায়। ছুটির গলা আটকে আসে, স্বর বের হয় না এবারে। স্বচ্ছ তা দেখে হাসলো। ছুটির মুখটা দুই হাতে আগলে নিয়ে এসে বলল, তোকে কাঁদতে দেখলেও আমার তোকে চুমু দিতে ইচ্ছা হয়, আদর দিয়ে মানাতে ইচ্ছা হয়। তুই এতটাই বাচ্চা ছুটি। ছুটির আগের মতোই ফ্যালফেল করে তাকিয়ে থাকে। গলার দিকটায় শিরশিরে ব্যথা হয়, বুঝে আবেশ সে কামড় দেওয়া জায়গাটাতেই ফের চুমু বসিয়েছে এবং খোঁচা দাড়িগুলোর স্পর্শ লাগছে গলায়। ছুটি যখন আবিরের মুখে হাত রেখে সরাতে নেবে, ঠিক তক্ষুনি আবির গলার সে ক্ষতটাই চুমু দিয়ে বলে ওঠে, কাঁদছিস কি এই ব্যথাটার জন্য? এটা খুবই হালকা ব্যথা প্রাণ, তোর জন্য আরেকটু তীক্ষ্ণ আর কঠিন যন্ত্রণায় ব্যথা অপেক্ষা করছে। দোষটা তো তোর, আমি জানি। তুই আমি ব্যতীত অন্য কারোর হতে পারবি না, তুই যে এতে ইচ্ছুক নয় তাও জানি। তবু অন্য ছেলেকে নিজের বয়ফ্রেন্ড দাবি করেছিস নিজ মুখে। কি জানে নাম ওই ছেলের? আলভি, রাইট? এর জন্য শাস্তি তোলা থাকলো তোর, আর বাকি থাকলো আমার থেকে নিজেকে এতদিন দূরে রাখার শাস্তি। এটা সামলাতে তোকে হিমশিম খেতে হবে। বহুদিনের দূরত্ব, বহুদিনের ভালোবাসার স্পর্শ জমা পড়ে আছে। একটু তো কষ্ট তোকে সইতেই হবে এই তৃষ্ণার্ত প্রেমের তৃষ্ণা মেটাতে। আই এম সরি, তোকে অবশ্যই একটু প্রখর যন্ত্রণা সইতে হবে বোকা পাখি। প্রস্তুতি নে। এটুকু বলেই আবির মুখ তুলে চাইল, কিঞ্চিত ঠোঁট বাঁকিয়ে হাসলো। পর মুহূর্তেই বলল, রুমে যাবে, তোর জন্য কিছু জিনিস রাখা আছে,
ওগুলো পরে তৈরি হবে। আমি জানি ওসব তোর পছন্দ হবে, আর যদি পছন্দ নাও হয় তবুও পড়তে হবে, নয়তো আমি নিজে পড়িয়ে দেব। এটুকু বলেই আবির ছুটির কপালে আলতো চুমু এঁকে বের হয়ে আসলো। ছুটি এবারে শব্দ করেই কেঁদে ফেলে, অবহেলায় চশমাটা ছুঁড়ে ফেলে অন্যদিকে। নিজের চুলগুলো সে নিজের হাতেই খামছে ধরে। মুহূর্তে দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ে সে। অনেকটা সময় সে কাঁদে, অনেকটা সময় অন্ধকারে বসে থেকে সে নিশ্চুপ কেঁদে অতপর একটা সময় পর নিজেকে স্থির করলো। উঠে বসে, তারপর পা বাড়িয়ে রুমে যেতেই চোখে পড়ে নিজের ল্যাপটপের উপর একটা গিফট বক্স। ছুটি ভ্রু কুচকায়। এগুলোর কথাই আবির বলেছে। ছুটে উঠে বসে, অতি ক্লান্তিতে গিফট বক্সটার দিকে মিনমিনে নজরে চাইল। যতই রাগ অভিমান জমুক, প্রিয় পুরুষের দেওয়া উপহারে আগ্রহ দমাতে না পেরে গিফট বক্সটা খুলে নিল সে। সর্বপ্রথম চোখে পড়ে একটা লাল জামদানি, কয়েকটা কাচের চুড়ি, একজোড়া নুপুর, একজোড়া কানের ঝুমকো, আলতা, কাজল সহ কিছু গহনা। ছুটি ছোট শ্বাস ফেলে। অভিমান জমা হয় তার মনে। আবিরের সাথে তো মাস দুয়েক হলো কথাই হয়নি তার, খোঁজও পায়নি এই 2-1 মাস। এমনকি ছোটনও জানিয়েছে সে নাকি জানে না। ছুটি ছোট শ্বাস টানে। এই 2-1 মাস যোগাযোগের পথেই রাখল না, আর হঠাৎই সে এসব গিফট আকস্মিক দেখা দেওয়া মানে কি? ছুটি এবারে আবিরের প্রতি জমা ক্রোধ, অভিমান, অভিযোগ থেকে চোখ বুঝে। মুহূর্তে গাল বেয়ে নোনতা পানির স্রোত বয়ে যায়। বিড়বিড় বলে, আপনি খুব স্বার্থপর, খুব। কখনো আমার দিকটা ভাবেনি। খুব স্বার্থপর একটা লোক আপনি। কথাটুকু বলেই সে হতাশ শ্বাস ফেলে। পর মুহূর্তেই ভাবে আবির কি করে খোঁজ পেল, কি করে জানলো সে কোথায় আছে, কি করেই বা এখানে পৌঁছালো একদম তার রুমে। পর মুহূর্তেই ছটফট উইলি আর এলিনার নামে তার মাথায় আসলো। তার অবর্তমানে এই রুমে ঢুকতে পারার মতো কেবল উইলি আর এলিনাই আছে। তারাই যে আবিরকে সাহায্য করেছে তা আর বুঝতে বাকি থাকে না তার। কিন্তু কিভাবে আবিরের সাথে যোগাযোগ হলো, কিভাবে ওদের? আবিরই বা ওর অ্যাড্রেস পেল কিভাবে? ছুটি ভ্রু কুচকায়। রুম থেকে বেরিয়ে পা পাড়ায় এলিনা আর উইলের কাছে জিজ্ঞেস করতে। ছুটি প্রথমে এলিনার কাছেই গেল। এলিনা বোধহয় তখন সবে শাওয়ার ছেড়েছে। ছুটিকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দ্রুত বলল, ছুটি, আর ইউ ওকে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? ছুটি তাকায়। সরাসরি তাকিয়ে সর্বপ্রথম প্রশ্ন ছুড়ে, তোমরা ওনাকে হেল্প করেছো এলিনা? ওনার সাথে তোমাদের যোগাযোগ ছিল আগে থেকে? তোমরা তোমরা আমার বিশ্বাস ভাঙলে এলিনা? এলিনা ছোট ছোট চোখে তাকায়। ছুটির অবস্থাটা বুঝে উঠতে পেরে ছোট্ট শ্বাস ফেলে। অতঃপর ছুটিকে বসিয়ে শান্ত স্বরে বলতে লাগে, আপাত দৃষ্টিতে তোমার মনে হচ্ছে আমরা তোমার বিশ্বাস ভেঙেছি ছুটি, কিন্তু এটা কি তোমার ভালোর জন্য নয়? খারাপ কিছু হয়েছে বলো? তুমি তাকে ভালোবাসো, সে তোমাকে ভালোবাসে। আর আমি যতটুকু জানি তোমার এবং তার মাঝে যে দূরত্বটা তৈরি হয়েছে তা সম্পূর্ণটাই একটা ভুল বুঝাবুঝি ছুটি। আর এই 2 মাস সে ইচ্ছে করে লুকিয়েছিল। এই 2 মাসে সে ওখানকার জব ছেড়ে এখানকার কয়েকটা জবে অ্যাপ্লাই করেছে। সম্ভবত 2 মাস আগেই অ্যাপ্লাই করেছে। তারপর আরও অন্যান্য কার্যকলাপ প্রস্তুত করতে হয়েছে তাকে। তুমি বোধহয় জানো মিস্টার আরিফ এখানে জবে জয়েন করেছে শুধুমাত্র তোমার সঙ্গে একসঙ্গে থাকবে বলে। দূরত্ব বজায় রাখবে না বলে সে এসব সিদ্ধান্ত নিয়েছে ছুটি। আর তাছাড়া যে কয়টা মাস তোমায় অবহেলা করেছে, যোগাযোগ রাখেনি বলে তোমার অভিযোগ, সে কয়টা সে তো নিজের জ্ঞানই ছিল না ছুটি। তুমি নিশ্চয়ই তোমার গিফটের সাথে রাখা খামটা চেক করেছো, মেডিকেলের রিপোর্টগুলো দেখেছো নিশ্চয়ই, যেখানে স্পষ্ট লেখা আছে সে কোমায় ছিল সে কয়েকটা মাস। ছুটি ভ্রুকুচকে নেয়। সে খাম দেখেনি। আবির যে এখানে জবে জয়েন করেছে তাও জানে না। বলে, কি সব বলছো এলি? হ্যাঁ ছুটি, সে কোমায় ছিল। তোমার আব্বুকে জানানো হয়েছিল, তোমাকে জানানো হয়নি কারণ তোমার আব্বু নিষেধ করেছিল। সম্ভবত তোমার ভাইকেও এই কথাটা জানানো হয়নি তোমার বাবার কারণে। তোমার আব্বু ভেবেছিল তুমি এই সত্যটা মেনে নিতে পারবে না। তোমার ভাইকে বললে সে হয়তো তোমাকে বলে দিবে, তুমি পাগলামি করবে। এই কারণেই তখন তোমাকে জানানো হয়নি বিষয়টা। তারপর ওনার যখন সেন্স আসলো তখন সে তার কাজিন থেকে তোমার খোঁজ নিয়েছে। সেন্স আসার পরও সে যে
পুরোপুরি সুস্থ ছিল তা নয় ছুটি। সে ভেবেছিল দেশে এসে তোমায় সারপ্রাইজ দিবে, সব ভুল ভাঙাবে, অভিমান মানাবে, কিন্তু আশা হয়নি। শারীরিক অসুস্থতার কারণেই মাঝে মাঝেই অজ্ঞান হয়ে পড়ত, যার কারণে সে আর তার বন্ধু এই অ্যাপার্টমেন্টে থাকার কারণে সে রুমের দরজা লাগাতো না ছুটি। ডক্টর এলিজা একজন নিউরোলজিস্ট। ওনার কোমায় থাকার সময় হতে পরবর্তী সময়েও সে চিকিৎসা করেছে এবং সে মেয়েটা তাকে পছন্দ করত। সম্পর্কে অনেকটা বন্ধু সম্পর্কীয় ছিল। সেদিনও সে যখন শাওয়ার নিতে গিয়েছিল দরজাটা খোলা ছিল এবং সে তার বন্ধু এবং বন্ধুর বউয়ের কাছেই এসেছিল কোনো কারণে। সম্ভবত ওনার বন্ধুর নাম সাফাত বলছিল ছুটি। তো ওদের কাছে এসে দরজা খোলা পেয়ে ওনার ঘরে ঢুকে এবং তোমার কল রিসিভ করে, যেটাকে তুমি অনেক বড় ইস্যু বানিয়ে ভুল বুঝে এসেছো এবং পরে ওনার একটা ছোটোখাটো একটা অপারেশন করতে হয়েছিল। পরে যখন পুরোপুরি সুস্থ হয় উনি বাংলাদেশে গেলে তখন দেখলো তুমি নেই। তোমাকে অনেক খুঁজলো অথচ পেল না, অবশেষে এখন পেল। তুমি আর ভুল বুঝো না ছুটি, তোমাদের সাথে ওনার যোগাযোগ প্রায় 2 মাস হতে চলল। স্ট্যাটাস মি সব সময় তোমার খোঁজ নিয়েছে, সব সময় তোমার সুবিধা নিয়ে ভেবেছে। সে সত্যি তোমায় ভালোবাসে ছুটি, তাকে ভুল বুঝো না। ছুটি ফ্যাল করে তাকিয়ে থাকে কিছুক্ষণ, অতঃপর এক দৌড়ে নিজের রুমে গেল, খামটা খুঁজে হাতে নিল। পরপর অনেকগুলো রিপোর্ট চোখে পড়ে, সময় তারিখ সব মিলিয়ে এবং সবগুলো রিপোর্টে চোখ বুলিয়ে ছুটি হু হু করে কেঁদে ওঠে। তার প্রিয় মানুষটা কোমায় ছিল, অথচ সে জানত না অবধি, টেরও পেল না। ছুটি কাঁদে। ঠিক তখনই বাইরে থেকে কেউ দরজা নক করে, বলে, নিজের স্বাস্থ্যের প্রস্তুতি নেওয়া শেষ হলে দরজাটা খুলুন। আমি খুবই মরিয়া হয়ে আছি আপনাকে যত্ন করে স্বাস্থ্যের সাগরে ভাসাতে। ছুটি যখন রুমে মূর্তির মতো স্থির বসে থাকলো তখন ফের বাইরে থেকে আবির নক করলো। পর মুহূর্তেই যখন বুঝলো দরজা খোলাই আছে তখন পা বাড়ালো সে। ছুটিকে তৈরি না হয়ে স্থির বসে থাকতে দেখে ভাবলো আগের মতোই রাগ বসছে। আবির ছোট শ্বাস ফেলে, মুখে হাত গুজে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলে উঠল, আমার উপরও রাগ জেদ যাই থাকুক, সরাসরি দেখা। ওভাবে দরজার ভেতরে চুপচাপ লুকিয়ে থেকে তো দেখাতে পারবি না। ছুটি চোখের পানি মুছে ফিরে চাইল এবারে। স্থির তাকিয়ে থাকে সে প্রিয় পুরুষটার দিকে। কান্না পাচ্ছে এখনো তার, আটকাতে পারছে না। ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে, যেন কান্নায় ভেঙে পড়বে সে এক্ষুনি। ধীর পায়ে পায়ে গিয়ে বহু কষ্টে সে আবিরের সামনে এসে দাঁড়ালো। ফুপিয়ে কাঁদতে লেগেও থামানোর চেষ্টা চালায় ঠোঁট কামড়ে। অতঃপর হুট করেই ঝাঁপিয়ে পড়লো আবিরের বুকে। 2 হাতে পুরুষটাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বোকা কণ্ঠে বলে ওঠে, আপনার প্রতি আমার রাগ নেই আবির ভাই, আমি আপনার পাশে ছিলাম না। ওই মুহূর্তে আমি আপনার পাশে অবধি ছিলাম না, জানতাম না পর্যন্ত আপনি কোমায় ছিলেন। আমার ভাগ্যটা ঠিক কতটুকু খারাপ। যদি এখনো আপনি সুস্থ না হতেন, যদি এখনো আপনি কোমায় থাকতেন, আমি তো কোনো কালেই জানতাম না আপনি ঠিক কোন অবস্থায় আছেন, কেমন আছেন। আমার ভাগ্যটা সত্যিই খারাপ। কথাগুলো বলতে বলতেই কাঁদে সে। আবির মৃদু হাসে। মেয়েটা এখনো তার বুকে মাথা রেখে কাঁদছে, হাত জোড়া আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে তাকে, যেন ছাড়লেই সে হারিয়ে যাবে। আবির জানতো এই মেয়েটা এমন করবে। আগে থেকেই ধারণা করেছিল বোকা ছুটি সবকিছু জানার পর এমনভাবেই কাঁদবে তাকে আঁকড়ে ধরে। আর হলো তাই। আবির এক হাত রাখে ছুটির পিঠে, অপর হাতে ছুটির মাথায় হাত বুলাতে বুলাতে মুখ নামিয়ে ছুটির চুলে চুমু খায়, বলে, কিন্তু আমার ভাগ্যটা খুব ভালো, আমার জীবনে যে আস্তে এক বোকা পাখি আছে ছুটি। ছুটি কাঁদতেই থাকে বোকা বাচ্চার মতো। চোখ লাল টকটকে বর্ণ ধারণ করেছে, মুখের অবস্থা বেহাল, ফুলো ফুলো লাগছে কান্নার দরুন। আবির তা দেখে হাসে। ছুটির থুতনি হাতের আঙ্গুলে ঠেকিয়ে মুখটা উপরে তুলল, গম্ভীর স্বরে বলল, আমার সাদা টি শার্টটা তো তোর নাকের পানি চোখের পানিতে আগ হয়ে গেল ছুটি। আমার বুকটা ভিজিয়ে দিলে পোড়া। আমি কি এই সুন্দর টি শার্ট এই জন্য পরেছি যে তোর চোখের পানি নাকের পানি ওটা বহন করবে বলে? ছুটি ফ্যাল করে তাকে মুহূর্তেই কান্না থেমে যায় যেন হুট করেই। আবিরের কথাগুলো হঠাৎ শুনেই 2 হাত পিছিয়ে যায়। তাকিয়ে দেখে সত্যি আবিরের টি শার্টের অনেকাংশ ভিজে চুপসে গিয়েছে। ছুটি একটা টিস্যু পেপার নিয়ে আবিরের টি শার্টটা মুছে দিতে গেলেই
আবির হাত চেপে ধরে, বলে, তুই কার বোকা পাখি? ছুটি এবারে শান্ত দৃষ্টি ফেলে তাকায়, অস্ফুট স্বরে শুধায়, তুই অন্য কারো নাকি আমার? আমার তো। ছুটি চুপ থাকে। আবির আবারও থুতনিতে হাত রেখে বলে, কি হলো বল। আপনার। তাহলে তো চোখের পানে নাকের পানেও আমারই, মানে আমার বুকে থাকতেই পারে, যেমনটা তুই আছিস। আবির ভাই। আবির ভাই? আবির প্রকুচকায়। এই মেয়েটাকে বিয়ের পর থেকে কয়বার বলবে তাকে আবির ভাই সম্বোধন না করতে, তবুও রাখবে এই মেয়ে। আবির চোয়াল শক্ত করে, মুখ টান টান করে বলে, আবার বল। আবির ভাই। আবির থুতনি চেপে ধরে এবারে মুখ উপর করে। ছুটির চোখ লাল টকটকে, পাতলা মিহি ঠোঁটজোড়া এখনো কাঁপছে। আবির তাকায় মোহিত নজরে, অতঃপর নিজেকে না আটকিয়ে দ্রুত নিজের ঠোঁটজোড়া দিয়ে অবরুদ্ধ করল নিজের প্রিয় নারীটির অধর। আবির কিঞ্চিত হুঁশজ্ঞান হারিয়েই ছুটির অধরে সুখ খুঁজে যেন উন্মাদের মতো। এক হাতের অবস্থান থেকে ছুটির ঘাড়ে, অপর হাতে ছুটির কোমরে। মেয়েটাকে নাজেহাল করে দিয়ে যখন চুম্বনের সমাপ্তি ঘটালো, তখনই আবির নিজের রুক্ষতার প্রমাণ দিয়ে কামড় বসালো ছুটির ঠোঁটে। অতঃপর কপালে কপাল ঠেকিয়ে বলল, এটা তোর ভাই বলার শাস্তি, বলবি আর ভাই? ছুটি শুনতে পাই না যেন, ঠোঁট জলে তার, চিনচিনে ব্যথা হয় কামড় দেওয়া জায়গায়। ছুটি হাঁপাতে থাকে, হাঁপাতে হাঁপাতেই হাত রাখে নিজের ঠোঁটে। ব্যথায় চোখ টলমল করে তার। আবির তা দেখে দুই হাতে মুখ আগলে ধরে, বলে, কেটে গেছে? ছুটি ফ্যালফেল করে উত্তর দেয়, রক্ত। আবির দেখে ঠোঁটের এক কিনারায় রক্তের লালাবু চিহ্ন। খুব জঘন্য কামড়ে যে এই অবস্থা তা বুঝে ওঠে আবির ঝুঁকে কিছুটা, কানের কাছে ফিসফিসিয়ে বলে, একটু বেশি হিংস্র হয়ে গেছে, উন্মদের মতো স্পর্শ, তোর কষ্ট হচ্ছে খুব। ছুটি তাকায়, কেঁদে ফেলবে যেন। আবির তা বুঝে হালকা হাসে, ফের সে অধরের ক্ষতটাই ঠান্ডা চুমো আঁকলো, বলল, মনে হতে পারে আমি কিছুটা হিংস্র হয়ে উঠেছে, তবে আমি আমার এই আচরণের জন্য একটু দুঃখিত নই। সব তোরই শাস্তি। আমার বহুদিনের দূরত্বের যন্ত্রণায় প্রণয় রূপ নিলে একটু তো তীব্র হবে বোকা পাখি। তাছাড়া তোর ঠোঁট ওভাবে কাঁপছিল কেন? নয়তো আমি মোটো ওভাবে ঝাঁপিয়ে পড়তাম না। আমি ওভাবে টানছিল কেন তোর ঠোঁট জোড়া? বল, দোষ তো তোর ঠোঁটেরই।